আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের তৈরি এমন ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড গুঁড়িয়ে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের মতোই অগ্নি-5 বাংকার ব্লাস্টার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত। এবারে ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিচ্ছেন ফ্রান্স। সৌদি আরবের সক্রিয় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থার্ড। জোহরান মামদানির নাগরিকত্ব বাতিল করা কি সম্ভব, জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজার 85% চলে গেছে ইসরায়েলের দখলে, বের করে দেওয়া হচ্ছে বাসিন্দাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্যতম বৈজ্ঞানিক ও সামরিক গবেষণা প্রতিষ্ঠান ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তেল আবিবের দক্ষিণ অঞ্চলীয় শহর রোহবাতে অবস্থিত এই ইনস্টিটিউটটির পতন ইসরায়েলের জন্য এক অপূরণীয় ক্ষতি, কারণ এটিকে ইসরায়েলের আধুনিক সামরিক প্রযুক্তির মূল ভিত্তি এবং প্রযুক্তির মেরুদণ্ড হিসেবে দেখা হতো। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে এর বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত ইসরায়েলের শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠায় প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল এবং বিধ্বংস। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শুধু ইনস্টিটিউটের স্থাপনা নয়, কয়েক দশকের গবেষণা, কোটি কোটি ডলারের যন্ত্রপাতি এবং বহু জীবজৈবিক নমুনা এবং উৎপাদ ও প্রেন্টের সম্ভাবনা পুরোপুরি ধ্বংসস্তূপ হয়েছে। তারা বলেছেন, এটি ইসরায়েলের জন্য একটি বড় দুর্ভাগ্য যে ইসরায়েলের বহু বছরের সাধনা এভাবে মুহূর্তেই মাটিচাপা পড়ে গেছে। প্রেস টিভি তাদের প্রতিবেদনে দাবি করেছে, ইরান অত্যন্ত পরিকল্পিত এবং সুনির্দিষ্টভাবে এই হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো ইরানের সুনির্দিষ্ট এই হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখাচ্ছে না, বরং সব তথ্য উপাত্ত থেকে স্পষ্ট যে ওয়াইজম্যান ইনস্টিটিউট ছিল ইরানের একটি টার্গেটেড স্ট্রাইক। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13-কে দেয় এক সাক্ষাৎকারে ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রেসিডেন্ট আলন চেন স্বীকার করেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইনস্টিটিউটের হৃৎপিণ্ডে আঘাত করেছে। হামলা এতটাই নিখুঁত ছিল যে পুরো বৈজ্ঞানিক কমপ্লেক্স ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ $300 মিলিয়ন থেকে $250 বিলিয়ন পর্যন্ত হতে পারে। অনেক মূল্যবান গবেষণা স্থায়ীভাবে হারিয়ে গেছে। চেন জানান, ইনস্টিটিউট জুড়ে ছড়িয়ে থাকায় প্রায় 45টি ল্যাব ধ্বংস হয়েছে এবং এতে প্রায় 400 থেকে 500 গবেষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষয়ক্ষতির বিস্তারিত ছবি ও ভিডিও প্রকাশে ইসরায়েলি সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করে এবং প্রাকৃত চিত্র সামনে আসেনি। তেল আবিব আশঙ্কা করেছে, প্রাকৃত তথ্য জানাজানি হলে ইরান ভবিষ্যতে আরও নিখুঁত হামলার সুযোগ পাবে। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে বাংকার ধ্বংস করতে সক্ষম বাংকার ব্লাস্টার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত। অগ্নি-5 নামের এই আত্মদেশীয় আইবিএস ক্ষেপণাস্ত্রটির দুটি সংরক্ষণ তৈরি হচ্ছে ভারতে। ভারতের নতুন এই বাংকার ব্লাস্টার সম্প্রতি ইরান হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের জিবি-57 বোমার মতোই শক্তিশালী বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি পৃথক প্রতিবেদনে তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস এবং ভারতের বিভিন্ন গণমাধ্যম। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই অগ্নি-5 তৈরি করছে। এই অগ্নি-5 মাটির 80 থেকে 100 মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে। 7,500 কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরণ বহন করে নিয়ে যেতে পারবে এই অগ্নিঅস্ত্র। প্রতিবেদন অনুযায়ী অগ্নিঅস্ত্রের দুটি সংরক্ষণের একটি 2,500 কিলোমিটার দূরত্বের মধ্যে 7,500 কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরণ নিয়ে বাংকার ধ্বংস করতে পারবে। সুপারসনিক অর্থাৎ শব্দের চেয়ে দ্রুত গতিতে এগোতে সক্ষম হবে এটা। আর দ্বিতীয় সংস্করণটির সক্ষমতা প্রথমটির চেয়ে অনেক বেশি, প্রায় দ্বিগুণ। দাবি করা হচ্ছে 5,000 কিলোমিটারের বেশি দূরে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারবে এটি। সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা জিবি-57 ছিল যুক্তরাষ্ট্রের। ভারতের নতুন ক্ষেপণাস্ত্রটিতে ব্যবহৃত বোমাও যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার জিবিইউ-57 মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিচ্ছে ফ্রান্স। দেশটি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি তাদের নিজেদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তেহরানে 3 বছর ধরে আটক 2 ফরাসি নাগরিকের মুক্তির উপর বিষয়টি নির্ভর করবে। বৃহস্পতিবার 3 জুলাই ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে আটক 2 ফরাসি নাগরিক সেলিল কোলার এবং জ্যাক প্যারসকে মুক্তি না দিলে তেহরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান
নোয়েল 12 এক বিবৃতিতে জানায়, এই দুই নাগরিককে মুক্তি ফ্রান্সের সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। ইরান এই দুই ফরাসি নাগরিকের বিরুদ্ধে সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি এবং ইরান শাসন ব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। 2022 সালের মে মাসে ইরান সফরের সময় তাদের আটক করা হয়েছিল। বর্তমানে তারা তেহরানে বন্দী রয়েছে। বিশ্বের শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাগুলোর একটি যুক্তরাষ্ট্র নির্মিত টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড এর প্রথম মোতায়েন শুরু হয়েছে সৌদি আরবে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম থার্ড এটি একমাত্র মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুকে বাধা দিতে সক্ষম। প্রতিবেদন মতে সৌদি আরবে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচি অনুসরণ করে জেদ্দা প্রদেশের বিমান প্রতিরক্ষা বাহিনী গবেষণা কেন্দ্রে এই অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন উদ্বোধন করা হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা এবং কৌশলগত এলাকাগুলোকে রক্ষা করা। এদিকে নিউজ ইউক জানিয়েছে, ইসরায়েলি সরকারের ব্যবহার করা থার্ড সিস্টেমটি প্রায়শই অধিকৃত অঞ্চলের দিকে ছোড়া ইরান ও ইয়েমেনের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র হিসেবে জোহরান মামদানি প্রার্থীর চূড়ান্ত হওয়ার পরই ট্রাম্প তাকে পাগল ও কমিউনিস্ট বলে আক্রমণ করেন। ট্রাম্প হুমকি দেন, যদি মামদানি অভিবাসন সংস্থাকে নিউ ইয়র্কে কাজ করতে বাধা দেন তবে তাকে গ্রেপ্তার করে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। তবে ট্রাম্পের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জোহরান মামদানি। মঙ্গলবার এক এক্স পোস্টে মামদানি লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে গ্রেপ্তার করার, আমার নাগরিকত্ব কেড়ে নেওয়ার এবং নির্বাসনের হুমকি দিয়েছেন। ট্রাম্পের বক্তব্য কেবল আমাদের গণতন্ত্রের উপর আক্রমণ নয়, বরং চুপ থাকতে অস্বীকৃতি জানানোর প্রতি নিউ ইয়র্কবাসীর জন্য একটি সতর্কবার্তা। এর আগে টেনেসির ডানপ্রান্তি রিপাবলিক প্রতিনিধি অ্যান্ডি গুগলস দাবি করেন মামদানির নাগরিকত্ব বাতিল করা উচিত। পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ইঙ্গিত দেন, মামদানির নাগরিকত্বের বিষয়ে তদন্ত শুরু হতে পারে। তবে ট্রাম্প প্রশাসন মামদানির নাগরিকত্ব বাতিলের হুমকি দিলেও আইনি দিক থেকে সে ক্ষমতা সীমিত। নাগরিকত্ব বাতিলের জন্য কঠোর প্রমাণ ও যথাযথ আইনি প্রতিক্রিয়া প্রয়োজন। নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটি জটিল ও দীর্ঘ আইন প্রতিক্রিয়া থাকে, যা কেবল রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করে না। ফলে ট্রাম্পের এই পরিকল্পনা আইনি ও সাংবিধানিক বাধার কারণে বাস্তবসম্মত নয় বলেও মনে করেন বিশেষজ্ঞরা। নেভাডা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মাইকেল কাগান আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে তাদের মূল আবেদনের জালিয়াতি প্রমাণ থাকতে হয়। মামদানির ক্ষেত্রে এটি সম্ভব নয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা যেন সাতখাত নরকে পরিণত হয়েছে ইসরায়েলের ক্রমবর্ধমান অগ্রাসনে। ইতিমধ্যে উপত্যকাটির 85% দখলে নিয়ে ফেলেছে ইসরায়েলি সেনারা। সেসব এলাকা থেকে অসহায় বাসিন্দাদের উচ্ছেদ করে ঠেলে দেওয়া হচ্ছে সংকীর্ণ অঞ্চলের দিকে। বুধবার 3 জুলাই এক সংবাদ সম্মেলনে এমনই তথ্য দিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারভিক। তিনি বলেন, গাজার বাসিন্দাদেরকে জরুরি সহায়তা পাওয়া থেকে মারাত্মকভাবে বঞ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। বিপদের মধ্যে থাকা মানুষের কাছে ত্রাণকর্মীদের পৌঁছানোর কঠিন করে তুলেছে তারা। স্টিফেন ডুজারকি জানান, সর্বশেষ খান ইউনিসের 2টি এলাকায় উচ্ছেদ আদেশ দেওয়া হয়েছে। ওই এলাকায় প্রায় 80,000 মানুষ বাস করে। জাতিসংঘের পানি, স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়ে কাজ করা জনঅংশীরা জানিয়েছে, এই আদেশের কারণে আল সাতার নামে একটি গুরুত্বপূর্ণ জলধারে এখন প্রবেশ করা যাচ্ছে না। আল সাতার খান ইউনিসের প্রধান পানি সরবরাহ কেন্দ্র এবং ওই এলাকায় ইসরায়েলি পাইপলাইন থেকে আসা পানির একটি গুরুত্বপূর্ণ উৎস। ডুজারকিন বলেন, জলধারাটি কোনো ক্ষতি হলে শহরের পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে, ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হবে। ইসরায়েলের উচ্ছেদ আদেশগুলো জরুরি পরিষেবার উপর চাপ সৃষ্টি করেছে এবং মানুষকে ক্রমেই আরও সংকীর্ণ এলাকার দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন ডুজারকিন। তিনি বলেন, মার্চের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গতকাল পর্যন্ত গাজায় প্রায় 7,14,000 মানুষ আবার জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। শুধু গত রোববার থেকে সোমবার পর্যন্ত প্রায় 48 ঘন্টায় প্রায় 29,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।